বলা হয় তোমার থেরাপিউটেন্ট। প্রোটেক্টেন্ট কোন ফাঞ্জিসাইড গুলোকে আমরা বলি, যে ফাঞ্জিসাইড গুলো দোজ ফাঞ্জিসাইড আর ইফেক্টিভ when applied before infection। মানে আমরা যদি প্রোটেক্ট করতে চাই তাহলে একটা ব্যারিয়ার, একটা একটা লেয়ার যদি আমরা তোমার প্ল্যান্টের চারপাশে দিতে চাই তাহলে সেই ফাঞ্জিসাইড গুলোকে আমরা প্রোটেক্টেন্ট বলি। যারা প্ল্যান্টের সারফেসে থাকে অথবা সারফেসে এসে পড়ে সেই ফাঞ্জিসাইড গুলো সেই প্রোটেক্টেন্ট লেয়ারের কন্ট্যাক্টে আসার সাথে সাথে সেগুলো কিন্তু মরে যায় বা কিল হয়ে যায়। এই প্রোটেক্টেন্ট ফাঞ্জিসাইড গুলো আসলে ইনফ্যাক্ট অ্যানাদার কাইন্ড, মানে অ্যানাদার ওয়ে অফ তোমার কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড। আমরা এটাকে বলতে পারি যে এক ধরনের কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড, এবং যে কারণে এগুলোর কন্ট্যাক্টে আসলে যে লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারের সাথে কোনো ফাঙ্গাস এসে লাগলে সেই ফাঙ্গাসটা আসলে মরে যায়। আর অন্যদিকে সেই ফাঞ্জিসাইড গুলোকে থেরাপিউটেন্ট বলা হয়, যেগুলো তোমার আসলে সিস্টেমিক। It is effective when applied after infection and establishment of the pathogen in or on the plant. মানে প্যাথোজেন আক্রমণ করার পরে, মানে রোগ হয়ে যাওয়ার পরে যদি আমরা ফাঞ্জিসাইড অ্যাপ্লাই করি, এবং যেগুলো প্ল্যান্টের বাইরেও থাকতে পারে আবার টিস্যুর ভেতরেও থাকতে পারে, এই ধরনের ফাঙ্গাস গুলোকে যদি আমরা ম্যানেজ করতে চাই, কন্ট্রোল করতে চাই, কিল করতে চাই, তাহলে যে ফাঞ্জিসাইড গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় তোমার থেরাপিউটেন্ট। থেরাপিউটেন্ট গুলো আসলে মোস্টলি সিস্টেমিক এর নেচার। যদি আমরা খুব সংক্ষেপে বলি, প্রোটেক্টেন্ট গুলো হচ্ছে এক সেকেন্ড একটু ধরো রশিদুল, এই যে ফোন, আজকে একটা ওই আমাদের এমএস এর ক্লাস পরীক্ষা আছে, আজকে থেকে শুরু। এটা সিট প্যাথোলজি, আমি ওটার 9:30 থেকে পরীক্ষা, তো ওইটা 11টা বা 11:15টার আগে নেওয়া যাবে না। আমি অলরেডি একটা ক্লাসে আছি আন্ডারগ্রেজুয়েট, আমি নিয়ে নিব দুইটা। না না না, ফিজিক্যাল ওই 2 স্টুডেন্টের। আমি আসি ল্যাবে এসে তোমার সাথে কথা বলবো। আচ্ছা, আবার ওই একই ধরনের ফাঞ্জিসাইড গুলোকে আমরা তোমার আরো একভাবে অন্যভাবে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে সেগুলোকে ইরাডিক্যান্ট বলা যায়, অ্যান্টিস্পোরুল্যান্ট বলা যায়, ফাঞ্জিস্ট্যাটিস বা ফাঞ্জিস্ট্যাটিক কম্পাউন্ড বলা যায়। এগুলো কি আসলে? ইরাডিক্যান্ট মানে বোঝাই যাচ্ছে যে ইরাডিকেট ডরমেন্ট এন্ড অ্যাক্টিভ প্রোপাগেটর। এরা নষ্ট করে দেয়, ইরাডিকেট করে দেয়। কোন একটা ফাঙ্গাসের স্পোর থাকতে পারে, কোন একটা ফাঙ্গাসের স্ক্লেরোসিয়া থাকতে পারে। হ্যাঁ মোর্শেদ, তোমার পরীক্ষা 11টার পরে হবে, 11টার দিকে তুমি থাকো, ওই ছেলেটাকে বলে দাও। তাহলে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কোন একটা ফাঙ্গাসের ডরমেন্ট স্ট্রাকচার বা অ্যাক্টিভ কোন স্ট্রাকচার, সেটা স্পোর হোক বা তোমার কনিডিয়া হোক, এগুলোকে যদি নষ্ট করে দেয় বা কিল করে ফেলে তাহলে সেটাকে বলা হয় তোমার ইরাডিক্যান্ট। আবার কিছু ফাঙ্গিসাইড আছে যেটা আমরা একদম ফাঙ্গিসাইডের ডেফিনিশনের সময় আমরা বলছিলাম যে এগুলো আসলে সরাসরি ফাঙ্গাসকে কিল করে না। Those does not directly kill the fungus or does not prevent the growth and development of the pathogen, but they can prevent or reduce the production of spore or conidia. আমরা জানি কি স্পোর বা কনিডিয়া দিয়েই কিন্তু ফাঙ্গাসটা মাল্টিপ্লাই করে। তাহলে তার যদি মাল্টিপ্লিকেশনটা বন্ধ করা যায় তাহলে কিন্তু সে কিন্তু খুব বেশি ছড়াবে না। কাজে কিছু কিছু কেমিক্যাল আসলে বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো নেচারটা হচ্ছে যে এটা ফাঙ্গাসকে সরাসরি কিল করে না, ফাঙ্গাসের গ্রোথ সেটাকেও সাপ্রেস করে না, কিন্তু ফাঙ্গাসের যে স্পোর তৈরি হয়, কনিডিয়া তৈরি হয়, সেগুলোকে তারা বন্ধ করে দেয় বা এগুলো পরিমাণ কমায় দেয়। সেগুলোকে আমরা বলি অ্যান্টি স্পোরুল্যান্ট। আবার কিছু ফাঙ্গিসাইড আছে যেগুলো ফাঙ্গাসের গ্রোথকে তোমার বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, সেগুলোকে আমরা বলি ফাঙ্গিস্ট্যাটিক কম্পাউন্ড।
যাই হোক, এখন আমরা তো দেখলাম যে আসলে ফাঙ্গিসাইড গুলোকেই তাদের ফর্ম, ইউজ বা মোড অফ অ্যাকশন এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাবে সেগুলোকে ক্লাসিফাই করতে পারি। এখন আমরা খুব সংক্ষেপে যেটা দেখি সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড বাজারে কি কি কন্ডিশনে পাওয়া যায়। বাজারে গেলে আমরা পাউডার ফর্মে পাই, বাজারে গেলে আমরা তোমার সেটাকে ডাস্ট ফর্মে পাই, মানে একদমই ধুলার মতো। ট্যালকম পাউডার, আমরা যে পাউডার ব্যবহার করি সেই রকম ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়, বা পাউডার ফর্মে ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়, সলিউশন ফর্মে ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়, আবার সাসপেনশন ফর্মে ফাঙ্গিসাইড পাওয়া যায়, ইমালশন বা পেস্ট ফর্মে পাওয়া যায়। এই যে ফাঙ্গিসাইডের যে ফর্মুলেশন, এই জায়গা থেকে আমরা যেটাই ধরি না কেন, মূল বিষয়টা হচ্ছে যে ফাঙ্গিসাইডের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকবে, সেটা ডাস্ট হোক, ওয়েটেবল পাউডার হোক বা অন্য যে কোনো ফর্মুলেশন। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে, ক্যারিয়ার ম্যাটেরিয়াল থাকবে এবং অ্যাডজুভেন্টস থাকবে, যেগুলো যেগুলো লাগে। যদি ওয়েটিং এজেন্ট দরকার হয় ওয়েটিং এজেন্ট দেওয়া হয়, যদি তোমার সেফনার দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেফনার থাকে। যে কোনো ধরনের অ্যাডজুভেন্টস যেগুলো ফাঙ্গিসাইডের তোমার কার্যকারিতাকে সে আরো অনেক বেশি বাড়াতে পারে, এই ধরনের তোমার অ্যাডিশনাল কেমিক্যাল কিন্তু বা ম্যাটেরিয়াল কিন্তু ফাঙ্গিসাইডের সাথে ব্যবহার করা হয়। আর একটা খুব সংক্ষেপে যেটা আমরা বলতে পারি যে কেন আসলে বিভিন্ন ফর্মে এই ফর্মুলেশনটা করা হয়, কারণ সবগুলো ফাঙ্গিসাইডের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সবগুলো একই ফর্মুলেশনে ইফেক্টিভ না। যেমন ধরো ডাস্ট, ডাস্ট যেই ফাঙ্গিসাইড গুলো যেমন সালফার ডাস্ট, এই সালফারটাকে যদি আমরা সলিউশন ফর্মে নিয়ে যাই সরাসরি তাহলে সেটার কার্যকারিতা অনেক কমে যায়। এই কারণে ডাস্ট অবস্থাতেই তোমার সালফারটাকে রাখা হয়, এবং ডাস্ট অবস্থাতেই যদি গাছের উপরে সেটা তোমার অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হয় এবং খুব সহজেই তোমার ফাঙ্গাসটাকে সে কন্টাক্টে আসতে পারে এবং সেটাকে মেরে ফেলতে পারে। আমরা ফাঙ্গিসাইড যেইভাবে অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের তোমার ইকুইপমেন্ট থাকতে পারে। এর মধ্যে হচ্ছে স্প্রেয়ার। স্প্রেয়ার তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেও দেখানো হবে। পিঠের উপরে নিয়ে যেই তোমার স্প্রেয়ারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় তোমার ন্যাপস্যাক স্প্রেয়ার। ন্যাপস্যাক মানে হচ্ছে যে হুইচ ক্যান ক্যারি অন ইউর ব্যাক। আবার এই ন্যাপস্যাক স্প্রেয়ারটার মধ্যে যদি পাওয়ার সেট করা থাকে, যদি সেট করা থাকে তাহলে সেটাকে বলা হয় ন্যাপস্যাক পাওয়ার স্প্রেয়ার। ফাঙ্গিসাইড গুলোকে বাজার থেকে কেনার পর আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে হিসাব করে আমাদেরকে এর ভলিউম তৈরি করতে হবে। তখন আমাদের কতখানি জায়গা, কতখানি কনসেন্ট্রেশনে আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই, স্প্রের রেট কি হবে, এগুলোর উপর হিসাব করে আমাদেরকে জমিতে প্রয়োগের আগে পাউডার হোক, সলিউশন হোক, সাসপেনশন হোক বা অন্য যে কোনো ইমালসিফাইবল কনসেন্ট্রেট হোক, যে ফর্মে ফাঙ্গিসাইড থাকুক না কেন সেটাকে সাধারণত পানির সাথে মিশে, ইন মোস্ট অফ দি কেসেস ফাঙ্গিসাইড আর মিক্সড উইথ ওয়াটার টু মেক এ বিগার ভলিউম বিফোর স্প্রেইং, এবং সেটার হিসাবগুলো তোমাদেরকে ক্লাসে শেখানো হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে এটা একটা প্রধান বিষয় যে কিভাবে ফাঙ্গিসাইডের হিসাব করা হয়। সেই হিসাবগুলো করে আমাদেরকে এই ভলিউম গুলো আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে নিতে হয়। স্প্রেয়ার মেশিনের মধ্যে নিয়ে একটা নির্দিষ্ট তোমার নির্দিষ্ট স্পিডে সেই গাছের পাতা, গাছের মাটির উপরের যে অংশগুলো থাকে সেইগুলোকে সুন্দরভাবে তোমার স্প্রে করে দিতে হয়, যাতে প্ল্যান্টের লিফের সারফেসের উপরের অংশ, নিচের অংশ সবগুলো খুব সুন্দরভাবে ফাঙ্গিসাইডের কন্টাক্টে আসে। খেয়াল করে দেখো যে উপরের যেই তোমার পিকচারটা দেখা যাচ্ছে সেই জায়গাতে যে স্প্রে করছে তার মুখে কিন্তু মাস্ক আছে, মাস্ক পরে তারপরে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তা না হলে ফাঙ্গিসাইড যেহেতু বিষাক্ত, এই বিষাক্ত
কেমিক্যাল গুলো মানুষের নাকে, মুখে, গায়ে এসে পড়তে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। কোনো সময় আমরা আগের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে আ আমাদের গাছের ডাল কাটতে হয়। বড় গাছের ডাল কাটতে হয়, ছোট গাছের ডাল কাটতে হয়। এগুলোকে আমরা বলি ট্রি সার্জারি। মানুষের যেরকম সার্জারি করে, গাছের ক্ষেত্রেও এই ধরনের সার্জারি করা যায় এবং সার্জারি করার পরে গাছের যেই কাটা যে অংশটা থাকলো, উন্মুক্ত যে অংশটা থাকলো সেটাকে যদি আমরা আম আ কোনো ফাঙ্গিসাইড দিয়ে ঢেকে না দেই তাহলে কিন্তু সেখান দিয়ে রোগ, জীবাণু, ফাঙ্গাস এগুলো কিন্তু ভেতরে ঢুকতে পারে। এবং সাধারণত এই ধরনের আ সার্জারি করার পর বা প্রুনিং করার পর, ট্রেনিং করার পর সেখানে বৈদ্য মিক্সচারের যেই আম কম্পোনেন্ট আছে সেইটাকেই পেস্ট হিসাবে বানিয়ে তারপর সেখানে লাগানো হয়। অথবা কাটা অংশে অনেক সময় বাজারে যে পেইন্ট কিনতে পাওয়া যায়, পেইন্ট, অয়েল পেইন্ট সেটাকে দিয়ে তোমার পেইন্ট করে দেয়। অথবা কোনো ক্ষেত্রে আলকাতরা কিনে এনে আলকাতরা দিয়েও গাছের সেই উপরের দিকের যেই তোমার উন্মুক্ত প্রান্তটা থাকে, কাটা অংশটা থাকে সেটাকে পেইন্ট করে দিলে সেখানে আর কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা অন্য কোনো রোগ জীবাণু ভেতরে ঢুকতে পারে না। একই সাথে এই কাটা অংশ দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার রিলিজ হতে পারে। ওয়াটার রিলিজ হলে কাটা অংশটা তোমার শুকিয়ে যেতে পারে। কাজেই সেটাও আসলে প্রিভেন্ট হয়। ফাঙ্গিসাইড সবসময় যে আমরা তোমার গাছের পাতার উপরে তোমার এপ্লাই করি তা কিন্তু না। অনেক সময় ফাঙ্গিসাইড মাটিতেও এপ্লাই করতে হয়। কারণ মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস আ থাকে এবং ফাঙ্গাসের তোমার যে ডরমেন্ট স্ট্রাকচার বা অ্যাক্টিভ প্রোপাগিউল সেগুলো তোমার মাটির মধ্যে থাকতে পারে। কাজেই রোগের বা ফাঙ্গাসের ধরন বা প্রকৃতি অনুযায়ী আমরা কিন্তু ফাঙ্গিসাইড গুলোকে অনেক সময় তোমার সয়েলের মধ্যে এপ্লাই করতে হয়। সয়েল ড্রেঞ্চিং কিভাবে এপ্লাই করা যায় সয়েলে? সয়েল ড্রেঞ্চিং মানে হচ্ছে যে ফাঙ্গিসাইড সলিউশন ইন ওয়াটার আর প্রিপেয়ার্ড uh, as about the same concentration of foliar application and applied to the soil surface either before or after emergence or germination of the seed. কাজে একই প্রক্রিয়ায় তোমার পাতায় যেভাবে তৈরি করা হয় এটার প্রক্রিয়াও সেম, শুধুমাত্র সিড গজানোর আগে বা সিড গজানোর পরে সয়েলের উপরের লেয়ারটাকে তোমার স্প্রেয়ারের নজল দিয়ে এমন ভাবে ড্রেঞ্চিং করা হয়, এমন ভাবে স্প্রে করা হয় যাতে মাটির উপরের অংশটুকু ৬ ইঞ্চি পরিমাণ মাটি, ১০ থেকে ১৫ সেন্টিমিটার মানে ৪ থেকে ৬ ইঞ্চি পরিমাণ মাটি যেন সেই ফাঙ্গিসাইড দিয়ে কমপ্লিটলি ওয়েট হয়ে যায়। ওয়েট হয়ে গেলে ফাঙ্গিসাইডের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো ফাঙ্গাসের প্রোপাগিউলটাকে তোমার নষ্ট করে দেয় বা কিল করে ফেলে। অনেক সময় আলুর ক্ষেত্রে দেখা যায় বা যেগুলো আসলে ফারো করে আসলে লাগানো হয়, এই ফারোর মাঝখান দিয়েও কিন্তু তোমার ফাঙ্গিসাইড এপ্লাই করা হয়। এগুলো বিশেষ ডিজিজের ক্ষেত্রে তোমার অনেক বেশি ইফেক্টিভ। দেখা গেছে যে রুট রট বা কলার রট যেগুলো গাছের জাস্ট ইমিডিয়েটলি আপার অফ দি রুট সিস্টেম, সেটাকে আমরা কলার বলি, বা রুট সিস্টেমে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ২ টা ফারোর মাঝখান দিয়ে ফাঙ্গিসাইড এপ্লাই করলে এটা অনেক বেশি ইফেক্টিভ হয়। ধরো যেই ফাঙ্গিসাইড গুলো গ্র্যানিউল মানে ফুরাডান, এই ফাঙ্গিসাইড গুলো যখন সার এপ্লাই করা হয়, ফার্টিলাইজার এপ্লাই করা হয়, ঠিক একই সময়ে সেগুলো যদি আমরা এপ্লাই করতে পারি, ব্রডকাস্ট করতে পারি তাহলে খুব সহজেই উইদাউট ফার্দার এমপ্লয়িং লেবারার আমরা কিন্তু একই সাথে ফার্টিলাইজারের সাথে এই ফাঙ্গিসাইড গুলোকেও আমরা মাটিতে দিয়ে দিতে পারি। আর আরেকটা কাজ আমরা করি যে ফিউমিগেশন করি। যে সমস্ত ফাঙ্গিসাইড তোমার ভোলাটাইল বা মাটিতে এপ্লাই করলে উড়ে যায়, সেই সমস্ত ফাঙ্গিসাইড মাটিতে এপ্লাই করার পরে সেগুলোকে ঢেকে রাখতে হয় যাতে ফাঙ্গিসাইড গুলোর ভেতর থেকে যেই ধোঁয়া বা কুয়াশার মতো বা ফিউম যেটা বের হয় সেই ফিউম গুলো ধীরে ধীরে মাটির প্রত্যেকটা কণার ভিতর দিয়ে পৌঁছতে পারে এবং পৌঁছে তার কন্টাক্টে যে সমস্ত ফাঙ্গাসের প্রোপাগিউল বা ডরমেন্ট স্ট্রাকচার আসে সেগুলোকে তারা মেরে ফেলতে পারে।
তাহলে সয়েল ড্রেঞ্চিং, ফারো অ্যাপ্লিকেশন, ব্রডকাস্ট বা ফিউমিগেশন যে কোনো ভাবে আমরা তোমার ফাঙ্গিসাইড গুলোকে মাটিতে অ্যাপ্লাই করতে পারি। একই রকম ভাবে যদি আমাদের সিড ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তাহলে বেশ কিছু মেথড আমরা তোমার ফলো করি, যেমন তোমার ডিপিং অর স্টিপিং, স্প্রিঙ্কল, কুইক ওয়েট, ডাস্টিং, পিলেটিং এবং ফিউমিগেশন। এর প্রতিটা আসলে আসলে অ্যাপ্লিকেশন প্রসিডিউর বা মেথড। ডিপিংটা কি বা স্টিপিংটা কি? Fungicide solution is prepared in water in a container. Then the seeds are submerged for 15 to 30 minutes. The excess solution is removed and seeds are exposed to open air to dry. তাহলে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ফাঙ্গিসাইড নিয়ে তাতে পানি মিক্স করে একটা সলিউশন তৈরি করা হয়। এই সলিউশনের মধ্যে যে কোনো ধরনের সিড, সেটা সিরিয়াল সিড হোক বা ভেজিটেবল সিড হোক, সেগুলোকে 15 থেকে 30 মিনিট পরিমাণ সময় ডুবিয়ে রাখতে হয় এবং তারপর অতিরিক্ত যেই ওয়াটারটা থাকে সেগুলোকে আমরা যদি ড্রেন আউট করে সিডগুলোকে শুকিয়ে নিই তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় তোমার ডিপিং অর স্টিপিং। অনেক সময় ফাঙ্গিসাইড গুলোকে যেভাবে আমরা ঝাঁঝরি দিয়ে পানি দিই, স্প্রিঙ্কল করি ঝর্ণার মতো করে, সিডগুলো একটা জায়গায় স্তূপ আকারে রেখে তার উপরে ফাঙ্গিসাইডের সলিউশন যদি আমরা তোমার ঝর্ণার মতো বা স্প্রিঙ্কল করতে পারি তাহলে সেটাকে বলা হয় তোমার স্প্রিঙ্কল। কিন্তু সব ক্ষেত্রে যেহেতু সলিউশন স্প্রে করা হয় তারপর এই সিডগুলোকে অবশ্যই একটু ছায়ার নিচে যে জায়গাতে প্রচুর বাতাস টাতাস থাকে সেই সমস্ত জায়গায় রেখে এটাকে ড্রাই করা হয়। তারপর সেটাকে ইমিডিয়েটলি কিন্তু ব্যবহার করা। কুইক ওয়েট নামে তোমার আরেকটা পদ্ধতি আছে যে জায়গাতে ফাঙ্গিসাইডস আর মিক্সড ইন এ ভোলাটাইল সলভেন্ট। এই জায়গাতে আর ওয়াটার ব্যবহার করা হয় না, ফাঙ্গিসাইড গুলো ভোলাটাইল সলভেন্টের মধ্যে তোমার মিক্স করা হয়। যেমন ধরো তোমার ফর্মালডিহাইড, যেমন ধরো ইথানল, যেমন ধরো মিথানল, এগুলো সবগুলাই কিন্তু ভোলাটাইল। এবং এই ফাঙ্গিসাইড গুলো তোমার আইদার স্প্রিঙ্কল করা হয় অথবা খুব ভালোভাবে মেশানোর পর খুব অল্প সময়ের মধ্যে এই ফাঙ্গিসাইড গুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো সিডের মধ্যে ঢুকে যায় এবং অতিরিক্ত যেই লিকুইডটা থাকে ফাঙ্গিসাইডের সেটা কিন্তু বাষ্প হয়ে ভোলাটাইল হয়ে উড়ে যায়। এটাকে বলা হয় কুইক ওয়েট, যাতে সিডটা শুকানোর জন্য খুব বেশি সময়ের আসলে প্রয়োজন হয় না। সবচেয়ে বেশি যে মেথডটা আসলে আমরা ফার্মারদেরকে করতে দেখি সেটা হচ্ছে ডাস্টিং। কারণ বাজারে সিড ট্রিটমেন্ট করার জন্য যেই ফাঙ্গিসাইড গুলো সেগুলো আসলে পাউডার ফর্মে বেশি বাজার থেকে এই পাউডার ফাঙ্গিসাইড গুলোকে কোনো একটা কন্টেনারের মধ্যে নেওয়া হয়। এই কন্টেনারের ভেতরে পরিমাণ মতো সিড দেওয়া হয় এবং সেই সিড গুলোকে ক্রমাগত আসলে 5 থেকে 10 মিনিট আসলে ঢাকানো হয়। ঢাকালে প্রতিটা সিডের চারপাশে একটা থিন লেয়ারের একটা পাউডারের কোটিং, এই কোটিং গুলোকে আসলে তোমার যখন কোটিং সহ যখন মাটিতে সিড গুলোকে লাগানো হয় তখন এর চারপাশে আবরণের মতো তৈরি হয় এবং কোনো ফাঙ্গাসের স্পোর বা কনিডিয়া বা প্রোপাকিউলেশন যখন পড়ে যায়। কোনো কোনো সময় ফাঙ্গিসাইড গুলোকে এই পাউডার ফাঙ্গিসাইড গুলোকে অ্যাপ্লাই করার আগে সিড গুলোকে তোমার সামান্য পরিমাণ পানি বা অন্য কোনো সলভেন্ট বা কোনো কোনো সময় অয়েল এগুলো দিয়ে যদি আমরা কোটিং করে দিই এবং এরপর যদি আমরা পাউডার ফাঙ্গিসাইড গুলোকে তোমার অ্যাপ্লাই করি তাহলে প্রতিটা সিডের চারপাশে একটা একটা থিক লেয়ার, একটা মোটা লেয়ারের মতো তোমার কিন্তু পড়ে যায় এবং দেখতে প্রত্যেকটা সিডকে একটা করে ট্যাবলেটের মতো মনে হয়। যেহেতু সিডের চারপাশে তোমার ওয়াটার অথবা অর্গানিক সলভেন্ট অথবা তেল জাতীয় পদার্থ লাগানো হয়। এই তোমরা এই মিউট করে তোমাদের অনেকবারই তোমাদেরকে বলছি তোমরা যখন বাড়িতে থাকবে এটা মিউট করে রাখবা। একই কথা এতবার করে বলতে হয় তোমাদের। এই ক্ষেত্রে প্রত্যেকটা সিডকে আমরা একটা করে ট্যাবলেটের মতো বা পিলেটের মতো মনে হয়, এই পদ্ধতিটাকে বলা হয় পিলেটিং।
আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে তোমার ফিউমিগেশন, মানে ভোলাটাইল সাবস্টেন্স দিয়ে তোমার অনেক সময় তোমার সিড ট্রিটমেন্ট করা যায়। এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে যদি সিড গুলোকে রেখে সেই জায়গাতে ভোলাটাইল সাবস্টেন্স দিয়ে 24 আওয়ার্স তোমার ট্রিটমেন্ট করা যায়, এবং ট্রিটমেন্ট করার পর সুইং করার আগে সেগুলোকে কিছু সময়ের জন্য এক্সপোজ করে রাখা যায়, তাহলে সিড গুলোকে এরকম ফিউমিগেট করেও তোমার ট্রিটমেন্ট করা সম্ভব। আমরা পিলেটিংটা একটু আরেকবার বলবেন? পরে আমরা আগে একটু শেষ করে নিই। কি আরেকবার বলবো? প্লেটিং কোনটা? জি স্যার, পিলেটিং। প্লেটিংটা হচ্ছে, প্লেট শব্দটার মানে হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট হচ্ছে তখনই সিডটা হয় যখন সিডের চারপাশে একটা মোটা ফাঙ্গিসাইডের আবরণ হয়। এটা তখনই পড়ে যখন সিডের চারপাশে যদি আমরা ওয়াটার ব্যবহার করি খুব অল্প পরিমাণ, অথবা তেল জাতীয় পদার্থ ব্যবহার করি, এবং তারপরে যদি ফাঙ্গিসাইডটা ব্যবহার করা হয়, পাউডার ফাঙ্গিসাইড, তাহলে এই পাউডার ফাঙ্গিসাইড গুলো খুব সুন্দরভাবে একটা মোটা লেয়ারের মতো সিডের চারপাশে লেগে যায় এবং দেখতে অনেকটা ট্যাবলেটের মতো মনে হয় বলেই এই পদ্ধতিটাকে বলা হয় তোমার পিলেটিং। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা প্রায় কিন্তু কম্প্যাটিবিলিটি অফ ফাঙ্গিসাইড শব্দটা ব্যবহার করি। কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে এই ফাঙ্গিসাইড গুলো অন্য কোনো কেমিক্যালের সাথে যদি ব্যবহার করা হয় তাহলে এর কার্যকারিতা হারাবে কিনা। যদি না হারায় তাহলে আমরা বলি এই ফাঙ্গিসাইড গুলো অন্য একটা কেমিক্যালের সাথে কম্পেটেবল। খেয়াল করে দেখো যে মাঠে যখন ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় এরকম শব্দ হচ্ছে কেন বলতো? মাঠে যখন ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা ধরেই নিতে পারি যে মাঠে কিন্তু একই ধরনের ডিজিজ নাও থাকতে পারে, মাঠে কিন্তু একাধিক প্রবলেমও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি একই সাথে আমাদের একাধিক ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের দুইটা কেমিক্যাল, একটা ফাঙ্গিসাইড হচ্ছে আর একটা হচ্ছে ধরো নেমাটিসাইড থাকলো, অথবা তোমার কেমিক্যাল ফার্টিলাইজার থাকলো, অথবা একাধিক ফাঙ্গিসাইড গাছের মধ্যে পাতার মধ্যেও রোগ দেখা দিল, আবার তোমার গাছের শেকড়ের মধ্যেও রোগ দেখা দিল। এরকম যদি কন্ডিশন হয় তখন কিন্তু একাধিক ফাঙ্গিসাইড আমাদের একসাথে মিক্স করে তারপরে ব্যবহার করতে হবে। যদি একাধিক ফাঙ্গিসাইড মিক্স করলে ফাঙ্গিসাইডের কার্যকারিতা না কমে তাহলে আমরা সেটাকে বলি গুড কম্প্যাটেবল ফাঙ্গিসাইড, তাদের কম্প্যাটেবিলিটিটা বেড়ে যাবে। আর যদি ফাঙ্গিসাইডের পরিমাণ কমে যায়, কার্যকারিতা কমে যায়, আমরা বলি সেটা আনকম্প্যাটেবল, মানে তারা দুটো একসাথে ব্যবহার করা যাবে না। কাজে কম্প্যাটেবল ফাঙ্গিসাইড কিন্তু আসলে ভালো ফাঙ্গিসাইডের ক্যাটাগরিতে আমরা সবসময় রাখি। কম্প্যাটেবল ফাঙ্গিসাইড যদি না হয় তাহলে তাদের কার্যকারিতা কিন্তু অনেক সময় কমে যেতে পারে, এবং যদি একাধিক ফাঙ্গিসাইড একাধিক কেমিক্যাল একসাথে ব্যবহার করার পর সেটার কার্যকারিতা কোনো কোনো ক্ষেত্রে তাদের মূল কার্যকারিতার কাছে বেড়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে কম্প্যাটেবল বলি, কম্প্যাটেবল ফাঙ্গিসাইড বলি, এবং যেই প্রক্রিয়াটার কারণে তাদের কার্যকারিতা বেড়ে গেল সেটাকে আমরা বলি সিনার্জিজম বা সিনার্জিস্টিক অ্যাকশন। মানে হচ্ছে যদি আমরা একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতাম তাহলে গাছের যে পরিমাণ রোগ নিয়ন্ত্রণ করার তার মানে ক্যাপাসিটি ছিল, একাধিক ফাঙ্গিসাইড ব্যবহার করার কারণে তার রোগ নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আরো যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় তোমার সিনার্জিস্টিক অ্যাকশন। মানে সিনার্জিস্টিক অ্যাকশন মানে হচ্ছে যৌথ অ্যাকশন, দুইটা ফাঙ্গিসাইডের সম্মিলিত অ্যাকশন, কম্বাইন্ড অ্যাকশন বা সিনার্জিস্টিক অ্যাকশন। কাজেই পরীক্ষার সময় কিন্তু অনেকভাবেই প্রশ্ন থাকে। কম্প্যাটিবিলিটির বিষয়টা খুবই কমনলি থাকে, এটার মধ্যে অনেক সময় শর্ট নোট থাকে। সিনার্জিস্টিক অ্যাকশন হিসাবে তোমার কি থাকতে পারে, টিকা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মূলত যেই তথ্যগুলো চাই, একাধিক ফাঙ্গিসাইড বা একাধিক কেমিক্যাল একসাথে ব্যবহার করলে যদি সেটার কার্যকারিতা না কমে বরং বেড়ে যায় তাহলে সেটাকে কম্প্যাটিবিলিটি অফ ফাঙ্গিসাইড বলে,
এবং প্রক্রিয়াটাকে বলা হয় তোমার সিনার্জিস্টিক অ্যাকশন। ফাইটোটক্সিসিটি ফাঙ্গিসাইডের শুরুর দিকের কথাগুলোর মধ্যে ছিল যে একটা ভালো ফাঙ্গিসাইড কখনোই ফাইটোটক্সিক হওয়া যাবে না। ফাইটো মানেই হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ। টক্সিসিটি যখন ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা হয়, এই ফাঙ্গিসাইড যদি গাছের ক্ষতি করে ফেলে তাহলে সেটাকে বলা হয় ফাইটোটক্সিক। একটা ভালো ফাঙ্গিসাইড কখনোই তোমার ফাইটোটক্সিক হবে না। ফাইটোটক্সিক হলে সেটাকে কখনোই ভালো ক্যাটাগরির ফাঙ্গিসাইড বলা যাবে না। ফাঙ্গিসাইডের ভেতরে অনেক যেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো থাকে, যেমন ধরো বোর্ডো মিক্সচারের মধ্যে হচ্ছে কপার, তারপরে সালফার ডাস্টের মধ্যে সালফার, এগুলো অনেক সময় ফাঙ্গাসকে কন্ট্রোল করার সাথে সাথে গাছের মধ্যেও এক ধরনের আমার প্রতিক্রিয়া তৈরি করে। গাছের পাতা পুড়ে যেতে পারে, গাছের পাতা ঝলসে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু রোগ গাছেরও কিন্তু ক্ষতি হবে, গাছের ফলন কিন্তু নষ্ট হয়ে যাবে, কমে যাবে, তার ফটোসিনথেসিস নষ্ট হয়ে যাবে। কাজে কোনো কোনো ক্ষেত্রে এই ফাইটোটক্সিসিটি কমানোর ব্যবস্থাও কিন্তু থাকে। যেমন ধরো এগুলোর কথাবার্তা কিন্তু এই জায়গায় নাও থাকতে পারে, তোমরা একটু ভালো করে লিখে নিতে পারলে ভালো হবে তোমাদের কারো কারোর জন্য। যেমন ধরো বোর্ডো মিক্সচারের মধ্যে যদি আমরা এরকম ফাইটোটক্সিসিটি দেখি, ধরেই নিতে হবে যে বেশি পরিমাণে তুঁত ব্যবহার করার কারণে এটা হয়। কারণ তুঁতের মধ্যে যে কপারটা থাকে, সেই কপারটাই আসলে গাছের মধ্যে ফাইটোটক্সিসিটি তৈরি করতে পারে। কাজে সেটাকে তোমার ফাইটোটক্সিসিটি কমানোর জন্য আমরা অল্প পরিমাণ চুন এর সাথে কিন্তু আমরা মিশাই দিতে পারি। মিশাই দিলে তোমার কপারের যেই তোমার ফাইটোটক্সিসিটিটা ছিল সেটা কিন্তু অনেকখানি মিনিমাইজ হয়ে যায়। কাজেই বিভিন্ন ভাবে কিন্তু এই ফাইটোটক্সিসিটি আমাদেরকে বিবেচনা করতে হয়, সেটাকে কমানোর প্রয়োজন হয় এবং কমানোর সুযোগ থাকলে কমিয়ে তারপরে সেটাকে ব্যবহার করতে হয়। আমরা কি বোধহয় আজকে এটা শেষ করে নতুন চ্যাপ্টার ধরতে পারি কিনা? যদি না পারি সেক্ষেত্রে তোমাদের আগামীকালকে আরেকটা ক্লাস আছে না? হ্যাঁ, কেউ একজন বলো, তোমাদের আগামীকালকে আরেকটা ক্লাস আছে না? জি স্যার, কালকে ক্লাস আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আজকে বোধহয় শেষ করা কঠিনই হবে। আমরা একটু চেষ্টা করে দেখি, যদি শেষ না করতে পারি তাহলে আগামী কালকের ক্লাসটাই হবে লাস্ট ক্লাস। আমরা এই জায়গাতে এখন যেটা বলতে চাই যে একটা ফাঙ্গিসাইড বেশ সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, কারণ ফাঙ্গিসাইড হচ্ছে একটা খুব বিষাক্ত কেমিক্যাল। আর এই বিষাক্ত কেমিক্যাল গুলো যদি আমরা খুব সতর্কতার সাথে ব্যবহার না করি তাহলে কিন্তু অনেক সময় ভয়ঙ্কর ধরনের বিপদ নেমে আসতে পারে। কি কি হতে পারে? যে দেখবা যে অনেক সময় পেপার পত্রিকা দেখলে যে এই ফাঙ্গিসাইড গুলো কিন্তু লোকজন অনেক সময় এমন এক জায়গায় রাখে, সেই জায়গাতে খুব সহজেই শিশু অথবা বাচ্চা বা এই ধরনের ছোট বয়সের যারা থাকে তারা কিন্তু সেটা ধরে ফেলতে পারে। ধরে ফেলে সেটা যদি কোনো কারণে মুখে দিয়ে ফেলে তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। অনেক সময় মানুষ ইচ্ছাকৃত ভাবে সেগুলো খেয়ে ফেলতে পারে। অনেক সতর্কতার সাথে এমন জায়গায় রাখতে হবে যাতে সেই জায়গাতে কোনো ছোট বয়সের বাচ্চাদের নাগালের ভিতরে না থাকে। কাজে স্টোর, হ্যান্ডেল এন্ড ইউজ ভেরি কেয়ারফুলি। এবং যে কাজটা করতে হবে, যে কন্টেনার মাস্ট হ্যাভ এ লেবেল হুইচ হ্যাজ দ্য ডিটেইল ইনফরমেশন অফ ফর্মুলেশন। ফাঙ্গিসাইডের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের মধ্যে, ভালো ফাঙ্গিসাইড যেটা, তার প্যাকেটের মধ্যে অবশ্যই এটাকে কিভাবে পানির সাথে মিশাতে হবে, কতখানি পরিমাণ পানি নিতে হবে, কতখানি পরিমাণ ফাঙ্গিসাইড নিতে হবে, তার পরিষ্কার একটা তোমার ইনস্ট্রাকশন থাকবে। সলিউশন শুড বি প্রিপেয়ার্ড অ্যাকুরেটলি উইথ সলভেন্ট। ফাঙ্গিসাইড যদি তুমি ঠিকভাবে তৈরি না করো তাহলে কিন্তু সেই ফাঙ্গিসাইড মাঠে অ্যাপ্লাই করলেও সেটার ভালো ফল পাওয়া যাবে না। তারপরে ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশনের সময় আমাদেরকে পরিবেশ বিবেচনা করতে হয়। এটা কি একদম কড়া দুপুরের রোদে আমরা অ্যাপ্লাই করব, নাকি খুব প্রচুর বাতাস সেই সময় অ্যাপ্লাই করব, নাকি কি ধরনের সময় অ্যাপ্লাই করব? সাধারণত আফটারনুন এই সময়ে তোমার ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। কারণ প্রচন্ড রোদ থাকলে বা তাপ থাকলে
এক্ষেত্রে ফাঙ্গিসাইড খুব দ্রুত ডেসিকেট হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে এবং গাছের পাতার মধ্যে যে পরিমাণ আমরা দিতে চাই ততখানি পরিমাণ ফাঙ্গিসাইড কিন্তু প্রবেশ করার আগেই সেই ফাঙ্গিসাইড গুলো ড্রাই হয়ে যাবে। কাজেই একদম কড়া রোদ বা দুপুরের রোদে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। তারপরে তোমার যদি একাধিক ফাঙ্গিসাইড আমরা একসাথে ব্যবহার করি সেগুলো কম্প্যাটেবল কিনা সেগুলো কিন্তু আমাদের বিবেচনা করতে হয়, আগে থেকেই জানতে হবে। ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং ফাঙ্গিসাইড ব্যবহার শেষ হয়ে গেলে যে স্প্রেয়ারটা আমরা ব্যবহার করি সেই স্প্রেয়ারটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে, কারণ স্প্রেয়ারের সামনের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি নজল। সেই নজলের মধ্যে কেমিক্যাল গুলো গিয়ে যদি পরিষ্কার না করা হয় তাহলে সেগুলোকে কিন্তু বন্ধ করে দিতে পারে, ফলে পরের বার স্প্রে করতে গেলে সেগুলো কিন্তু আর আমাদের ভালো কাজ নাও করতে পারে। কাজেই যে কোনো কাজ করার পরে ব্যবহার করা জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিতে হবে। স্প্রে করার পর অবশ্যই সমস্ত শরীর ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। সাবান দিয়ে ধুলে গায়ের মধ্যে যদি ফাঙ্গিসাইড লেগে যায় তাহলে সেগুলো কিন্তু চলে যাবে, নষ্ট হয়ে যাবে এবং কোনো ভয়ের কারণ থাকবে না। সব সময় হাতের কাছে ফার্স্ট এইড কিট রাখতে হবে এবং ফাঙ্গিসাইড গুলো খুব ভালো পরিষ্কার জায়গায়, খুব আলো বাতাস পড়ে এরকম একটা জায়গায় কিন্তু নাগালের বাইরে রাখতে হবে। আর অবশ্যই খুব বেশি বাতাস হয় এরকম দিনে বাতাসের বিপরীতে ফাঙ্গিসাইড কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। বাতাসের বিপরীতে তুমি যদি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করো তাহলে সবগুলো ফাঙ্গিসাইড এসে নাকে, মুখে, গায়ে এগুলো লাগবে, তাহলে সেই জায়গাতে আমাদের শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কাজে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম যে ফাঙ্গিসাইড কি, তাদের ক্লাসিফিকেশন কি, মোড অফ অ্যাকশন কি, কম্প্যাটিবিলিটি কি, সিনার্জিজম কি, ফর্মুলেশন কি, কিভাবে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হয়, কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, এগুলো আমরা দেখলাম। আমরা যদি এর পরের চ্যাপ্টারটাতে যাই আরেকটু অল্প কিছু সময়, আর ওই যে তৌহিদ না, তুমি তো প্রতিদিনই আমাকে দাও যে অ্যাটেন্ডেন্সটা দাও, তুমি একটু নোট নিও 316 জনের যে অ্যাটেন্ডেন্স, এই 316 জনের অ্যাটেন্ডেন্স, 316 জন না 322 জন, 322 জনের অ্যাটেন্ডেন্সটা তুমি আমাকে ইমেল করে দিও। আমরা এরপরে আরেকটা চ্যাপ্টার একটু জাস্ট শুরু করি, যতখানি পারি তো করলাম, পরের দিন আমরা সেগুলো শেষ করব। অরিজিনাল কনসেপ্টটা হচ্ছে তোমার এখনকার যে টপিক সেটাকে বলা হয় তোমার আইডিএম বা ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। অরিজিনালি এই কনসেপ্টটা ছিল হচ্ছে আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, কিন্তু আমরা যেহেতু ডিজিজ নিয়ে আমাদের বিবেচনাগুলো থাকে কাজে আমরা এটাকে আইডিএম বা ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট আমরা এটাকে বিবেচনা করতে চাই। তাহলে এটার কনসেপ্টটা আসলে কি, এই কনসেপ্টটা যদি আমরা একদম রিডিং না করি তাহলে সহজ কথায় বোঝালে যেটা বোঝা যায় যে আমরা মাঠে যে ফসলের যে রোগ হয় সেই রোগগুলোকে আমরা খুব যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করতে চাই। যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। কারণ আমরা খুব বেশি পরিমাণ ফাঙ্গিসাইড যদি ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, কারণ ফাঙ্গিসাইড গুলো হচ্ছে কেমিক্যাল অ্যাপ্লাই করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বেশি পরিমাণ মানে ব্যবহার করলে, কারণ যে ফাঙ্গাস গুলো থাকে সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে, বেশি পরিমাণ দিলে সেগুলো পানির সাথে মিশতে পারে, উপকারী যে সমস্ত ফাঙ্গাস থাকে বা অন্যান্য রোগ পোকামাকড় থাকে উপকারী সেগুলোকে মেরে ফেলতে পারে, কাজে বায়োডাইভার্সিটি নষ্ট হয়, এনভায়রনমেন্টের ক্ষতি হয়। কাজেই আমরা সবগুলো বিষয় বিবেচনা করে এমন এক ধরনের পদ্ধতি আমরা অনুসরণ করতে চাই যাতে মাঠে রোগের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ না হলে আমরা সেই জায়গাতে কেমিক্যাল অ্যাপ্লাই করতে চাই। এইরকম অবস্থাটাকে আমরা বলি
ইকোনমিক ইনজুরি লেভেল, বা আরেকটা শব্দ তোমার আছে, তোমরা নিশ্চিতভাবে সেটা জানার কথা এন্টোমোলজিতেও, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। আর ইকোনমিক থ্রেশহোল্ড এবং ইকোনমিক ইনজুরি লেভেল হচ্ছে সেই পরিমাণ রোগের পরিমাণ যাতে আমরা যদি ফাঙ্গিসাইড ব্যবহার না করি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় ইকোনমিক ইনজুরি লেভেল। এই ইকোনমিক ইনজুরি লেভেলটা কিন্তু ফার্মারদের পক্ষে বের করা কঠিন, কারণ এটা বেশ জটিল একটি প্রক্রিয়া। সেটা কিন্তু তোমাদের মতো যারা গ্রাজুয়েট বা যারা অফিসার হবে তাদেরকেই কিন্তু হিসাব করে বের করতে হবে যে কোনো একটা রোগের ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলটা কি, এবং ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল শুরু হওয়ার আগেই যদি ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তাহলে গাছের তেমন বেশি কাজে আসে না, রোগের তেমন বেশি কাজ আসে না, বেশি পরিমাণ ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় এবং পরিবেশের ক্ষতি হয় এবং অন্যান্য যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে সেগুলো তৈরি হতে থাকে। কাজেই আইডিএম হচ্ছে এমন এক ধরনের রোগের ব্যবস্থাপনা যে জায়গাতে যত ধরনের পসিবল তোমার ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে, সেটা রেজিস্ট্যান্স, গাছের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হোক, অথবা তোমার বায়োলজিক্যাল এজেন্ট হোক, অথবা কালচারাল মেথড হোক, ফিজিক্যাল মেথড হোক, যত ধরনের মেথড আছে সবগুলোকে ভালো ভালো মেথড গুলোকে সিলেক্ট করে এমন সময় অ্যাপ্লাই করা হয় যাতে রোগটা কোনোভাবেই অর্থনৈতিক ক্ষতির মাত্রার উপরে না ওঠে, এবং আমরা কোনোভাবেই মাঠের ফসলের যে রোগ সেই রোগটাকে আমরা শতভাগ আমরা ইরাডিকেট করতে চাই না। যতখানি করলে ইকোনমিক ইনজুরি লেভেল বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের ভেতরেই থাকে ততখানি আমরা রাখতে চাই, এর ফলে আমাদের কোনো অর্থনৈতিক ক্ষতি হয় না। কারণ আমরা যদি সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড লাগবে, এবং ফাঙ্গিসাইড দিলে তখন আমাদের অনেকগুলো অ্যাডভার্স বা ক্ষতিকর আসলে প্রভাব পড়বে। কাজে আমরা যদি আরেকটু আহ, আহ, সামনের দিকে যেতে চাই তাহলে আমরা এই জায়গা থেকে দেখি যে নিচের দিকে এই 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 গ্রাফের যে নিচের যে অংশটা সেটা হচ্ছে দেখো ডান দিকে যাচ্ছে সময়, মানে সময় বাড়ার সাথে সাথে রোগ বা পেস্ট সেটা কিন্তু স্থির না, কারণ এনভায়রনমেন্টের সাথে সাথে সে কখনো তোমার বাড়ে, কখনো কমে, কখনো একদম উপরের দিকে উঠে যায়। তোমরা মাঠে গেলেও খেয়াল করবা কোনো একটা রোগ সে কিন্তু সব সময় তোমার একই হারে বাড়ে না, কখনো একটু বাড়ে, আবার একটু ওয়েদার খারাপ হয়ে গেলে সে আরো বাড়ে, আবার একটু ওয়েদার যদি অ্যাডভার্স হয়ে যায় ফাঙ্গাসের জন্য বা কোনো রোগের জন্য আবার কমে যায়। এরকম একটা কার্ভ আকারে একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে। খেয়াল করে দেখো যে এই বাড়া কমার যে পরিমাণটা সে সময়ের সাথে সাথে এমন একটা পর্যায়ে গিয়ে সে বাড়ে যার বেশি বাড়লে আমরা যদি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করি তাহলে রোগের কারণে যতখানি ক্ষতি হবে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলে যে পরিমাণ খরচ হবে সেই দুটার খরচ সমান হবে, মানে রোগের কারণে ক্ষতি আর ফাঙ্গিসাইড ব্যবহার করার যে লাভ সেই দুটা সমান হবে। তার মানে তো ফাঙ্গিসাইড ব্যবহার করলে আমাদের কোনো লাভ আসবে না, কোনো কোনো অর্থনৈতিক ভাবে আমাদের কোনো লাভ হবে না। কাজেই এই ইকোনমিক ইনজুরি লেভেলের নিচেই আমাদেরকে এই রোগের পরিমাণটা থাকতে থাকতে, মানে মোট কথা ইকোনমিক থ্রেশহোল্ডে যখন পৌঁছায় তখন আমরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করি। এটাকে কোনোভাবে ইকোনমিক ইনজুরি লেভেলের উপরে উঠতে দেওয়া যাবে না। উঠলে আমরা যদি ফাঙ্গিসাইড ব্যবহারও করি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তখন ফাঙ্গিসাইড ব্যবহার করলে রোগ কমবে ঠিকই, কিন্তু রোগের দমনের কারণে যে মুনাফা বা লাভ সেই লাভটা আমাদের বেশি হবে না, এটা ফাঙ্গিসাইডের দামের সমান হবে। কাজেই ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলে আমাদের কিন্তু আমাদের এটা রাখতে হবে, এই পেস্টের পপুলেশন বা রোগের পরিমাণটাকে স্থির রাখতে হবে। আরে কাজে আমরা তোমার দেখলাম যে ইকোনমিক ইনজুরি লেভেল কি। ইকোনমিক ইনজুরি লেভেলে যদি পৌঁছে যায় তাহলে যদি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি তার যে খরচ, কস্ট অফ কন্ট্রোল, এটা ইকুয়াল হবে কার সমান? অ্যামাউন্ট অফ ড্যামেজ। সেটাকে দমন করতে যেই খরচটা হবে সেটা ড্যামেজের সমান। কাজে এই পর্যায়ে আমাদের ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলে আমাদের খুব বেশি কাজে আসবে না। are determined through extensive research.
আমরা এটা ফার্মারদের পক্ষে এই লেভেলটা বোঝা সম্ভব না। কাজে এই লেভেলটা কৃষি বিষয়ে খুব ভালো তোমার দক্ষতা আছে তাদের পক্ষে ছাড়া এটা সম্ভব না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই আসলে ইকোনমিক ইনজুরি লেভেল কি। ধরো ধানের একটা রোগ, যে কোনো একটা রোগের কথাই বলতে পারো। ধরো ধানের ব্লাস্ট, নেক ব্লাস্ট হয়। আমরা মাঠে গেলাম, মাঠে গিয়ে ধানের ক্ষেতের মধ্যে যদি কোনো একটা জায়গায় দাঁড়াই এবং দাঁড়াই যদি দেখি যে 1 স্কোয়ার মিটার জায়গার মধ্যে আনুমানিক 1 স্কোয়ার মিটার জায়গার মধ্যে কয়টা নেক ব্লাস্টের সিমটম পাওয়া যায়। যদি এরকম হয় যে 1 স্কোয়ার মিটারের মধ্যে একটা বা তিনটা, বা আরেক জায়গাতে গিয়ে দাঁড়ালাম সেই জায়গাতে দেখা গেল যে জায়গাতে 10টা, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কয়েকটা জায়গাতে সেটা মেজার করব, মেজার করে আমরা আনুমানিক ভাবে একটা এভারেজ বের করব। এভারেজ বের করলে ব্লাস্টের জন্য থ্রেশহোল্ড লেভেল আগেই গবেষণা করে ঠিক করা আছে যে প্রতি স্কোয়ার মিটার, ফর এক্সাম্পল বোঝার জন্য, যে প্রতি স্কোয়ার মিটারে যদি 3টা নেক ব্লাস্টের সিমটম পাওয়া যায় তাহলে এটাকে বলা হয় তোমার ইকোনমিক ইনজুরি লেভেল। তার মানে মাঠ যখন আমরা ভিজিট করি, মাঠে যখন ফার্মাররা যায়, তাকে সব সময় কিন্তু খেয়াল করতে হবে, তাকে সব সময় তোমার দৃষ্টি রাখতে হবে যে তার নেক ব্লাস্ট যদি হয় বা অন্যান্য রোগের ক্ষেত্রে কি পরিমাণ দেখা যাচ্ছে। দেখা গেলে সেটাকে হিসাব করে তাকে দেখতে হবে যে সেটা ইকোনমিক ইনজুরি লেভেলের কিনা। যেটা আমরা এক্সাম্পল দিলাম যে ব্লাস্টের ক্ষেত্রে দেখা যাবে যে প্রতি স্কোয়ার মিটারে যদি 3টা থাকে, তার আগেই আমাদেরকে ম্যানেজমেন্ট নিতে হবে, মানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে। কারণ এর বেশি যদি হয়ে যায় তখন ফাঙ্গিসাইড ব্যবহার করলে আমরা ইকোনমিক্যালি লাভবান হওয়ার সুযোগ থাকবে না। কাজেই আমাদের যেটা আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে গাছে যখন রোগ হয় সেই রোগটাকে প্রতিনিয়ত আমাদেরকে মনিটরিং এ রাখতে হয়, মাঠ ভিজিট করতে হয় এবং মাঠের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সেগুলো দেখে কোনো একটা রোগ সেটার পরিমাণ নির্ণয় করতে হয়। নির্ণয় করে সেটা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল নাকি ইকোনমিক ইনজুরি লেভেল সেটা ফার্মারদেরকে বলে দিতে হবে। ফার্মারদেরকে অ্যাসিস্ট করার জন্য অনেক ধরনের অ্যাসিস্ট্যান্ট থাকে সরকারিভাবে, তারা সেটাকে দেখে, তারা ট্রেনিং প্রাপ্ত, তারা সেটাকে দেখে তাদেরকে বলবে যে আপনি এখনই এই রোগের জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করেন। ইকোনমিক থ্রেশহোল্ডের কথা একটু আগে আমরা আলোচনা করলাম। আমরা এই আইডিএম বা ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট এই বিষয়টাকে বিবেচনা করার জন্য পসিবল সকল ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস অল্প সংখ্যক রেশনালি আমরা তোমার ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে যে এই জায়গাতে ফিজিক্যাল ট্রিটমেন্ট থাকতে পারে, এই জায়গাতে কেমিক্যাল, এই জায়গাতে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট থাকতে পারে, এই জায়গাতে কালচারাল ট্রিটমেন্ট থাকতে পারে, এবং সব শেষে যদি প্রয়োজন হয় তাহলে আমরা কেমিক্যালের ব্যবস্থাও রাখতে পারি, কিন্তু অ্যাট দি এন্ড। কাজেই তোমরা জানো যে মাঠে বায়োলজিক্যাল কম্পোনেন্ট কিন্তু অ্যাপ্লাই করা যায়। তোমরা ট্রাইকোডার্মার নাম শুনে থাকার কথা, তারপরে তোমার ব্যাসিলাসের নাম শুনে থাকার কথা। এই ধরনের বায়োলজিক্যাল এজেন্ট যেগুলো মাটিতেই থাকে, উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী ফাঙ্গাস, সেগুলোকে আমরা মাটি থেকে আলাদা করে সেগুলো কিন্তু বাজারে এখন কিনতে পাওয়া যায়। কাজে এগুলো যদি আমরা কিনে ব্যবহার করি সেগুলো কিন্তু কেমিক্যালের মতো ক্ষতিকর না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কেমিক্যালের মতো এত ভালো কাজ আসলে করে না। সেই ক্ষেত্রে আমরা যদি অন্য মেথড গুলোর সাথে যৌথভাবে এগুলোকে ব্যবহার করি তাহলে কিন্তু এরা আমাদের ফসলের যে রোগ সেই রোগটাকে খুব সুন্দরভাবে দমন করতে পারে। কাজে ম্যানিপুলেশন অফ বায়োলজিক্যাল অর্গানিজম টু কন্ট্রোল পেস্ট ইজ অ্যানাদার ভেরি ইফেক্টিভ মেথড অফ ডিজিজ ম্যানেজমেন্ট। আমরা ডিজিজ এইভাবে কন্ট্রোল করতে পারি। আর আরেকটা খুব সহজ মেথড হচ্ছে যদি কোনো ক্রপের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে, কারণ জেনেটিক্যালি ইমপ্রুভড
ভ্যারাইটি গুলো কিন্তু আসলে তারা খুব ইফেক্টিভলি কোনো একটা রোগ তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে। যদি ফার্মারদের পক্ষে এই ধরনের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহারের সুযোগ থাকে, তাহলে সবার আগে আমরা যে পরামর্শটা দিই যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহার করার জন্য। কাজেই আমরা আইডিএম বা আইপিএম এর যে বেসিক প্রিন্সিপলটা সেটা কি, যে মাঠে গিয়ে আমাদের ফসলের যে নেচার, সেই নেচারটাকে বোঝার প্রয়োজন হয়। ফসলের মাঠে গিয়ে আমাদের এনভায়রনমেন্ট বোঝার প্রয়োজন হয়। ফসলের মাঠে গিয়ে আমাদের তোমার এনভায়রনমেন্ট বোঝার প্রয়োজন হয় কেন, যে আমরা জানি যে এনভায়রনমেন্ট সবসময় একরকম থাকে না, কখনো বাড়ে, কখনো কমে, কখনো অপটিমাম হয়, কখনো টানা এরকম শৈত্যপ্রবাহ চলতে থাকে। এই সময়গুলোর ভেতরে কি কি সমস্যা প্ল্যান্টের হতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। আর আমাদেরকে বিবেচনায় রাখতে হয় যে একটা ফসলের রোগের ব্যবস্থাপনার জন্য আমরা কি কি কলা কৌশল ব্যবহার করতে পারি। কখনো কখনো আমরা ফিজিক্যাল মেথড ব্যবহার করতে পারি, কখনো কখনো কালচারাল মেথড ব্যবহার করি, কখনো কখনো বায়োলজিক্যাল মেথড ব্যবহার করতে পারি। এই সবগুলো মেথড কোনটা কোন সময় কাজে লাগে সেগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আর যদি আমরা ইন্টিগ্রেটেড করতে চাই, তাহলে আমাদেরকে আবার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি একাধিক মেথড, যেমন ধরো বায়োলজিক্যাল মেথড একটা, আবার একটা ফিজিক্যাল মেথড, আবার সেই সাথে যদি আমরা তোমার একটা কেমিক্যাল মেথডও রাখি, তাহলে তিনটা মেথড আমাদেরকে একসাথে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের শ্রমিকের খরচটা কতখানি হবে সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। রেখে যদি আমাদের ফলন সর্বোচ্চ পরিমাণে আমরা পাই, তাহলে সেটাই আমাদেরকে ফার্মারদেরকে তোমার সাজেশন দিতে হবে। আমরা একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা এই জায়গা থেকে আরো পরিষ্কার হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, এটা একটা এক্সপেরিমেন্টের অংশ। তোমরা খেয়াল করে দেখো যে উপরে লেখা আছে ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট অফ রাইস ব্লাস্ট। 2011-12, 2011-12 খরিফ, 2011-12 রবি, আবার 2011-12 দুই সময়ে রবি এবং খরিফ মৌসুমে তোমার ধানের ফলনের পরিমাণ এবং রোগের পরিমাণ একটা হিসাব করা আছে। কিভাবে, যে আমরা এই এক্সপেরিমেন্টালি দেখতে চাই যে ধানের যে ব্লাস্ট রোগটা, সেই রোগটা দমন করার জন্য শুধুমাত্র যদি আমরা সিড ট্রিটমেন্ট করি কেমিক্যাল দিয়ে, তাহলে তার রোগ কি পরিমাণ কমে। যদি আমরা তোমার তোমার রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহার করি, শুধুমাত্র রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, তাহলে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের তোমার মাউসের যে কারসারটা তোমার নড়াচড়া করছে, এটা খেয়াল করে দেখো যে সিড ট্রিটমেন্ট ব্যবহার করলে, শুধু সিড ট্রিটমেন্ট ব্যবহার করলে 35.6 তোমার ডিজিজ সিভিয়ারিটি, 35.6% তোমার ডিজিজ হয়। যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহার করা হয় তাহলে 11.5%। যদি সিড ট্রিটমেন্ট করা হয় এবং তোমার একটা কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়, তাহলে ডিজিজের পরিমাণ হয় 30.8। এরকম ভাবে অনেকগুলো কম্বিনেশন ব্যবহার করে দেখা গেছে যে সবচাইতে ভালো বা সবচাইতে কম ডিজিজ হয় হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো যে হচ্ছে 22। যে জায়গাতে কি করা হয়, সিডটাকে তোমার ট্রিটমেন্ট করা হয় একটা সিড ট্রিটিং কেমিক্যাল দিয়ে, এবং একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা হয় তোমার 2 বার 15 দিন পর পর, তাহলে এই ব্লাস্টের পরিমাণ সবচাইতে কম হয়। এবং খেয়াল করে দেখো সেই ফলনের পরিমাণও যদি আমরা খেয়াল করি সবগুলো ট্রিটমেন্টের মধ্যে, এই 9 নাম্বারটার মধ্যে তোমার ডিজিজের পরিমাণও যেরকম সবচেয়ে কম, এবং ফলনের পরিমাণও সবচেয়ে বেশি। ডিজিজের পরিমাণ দেখো সবচেয়ে বেশি হচ্ছে তোমার যে জায়গাতে কিছু তোমার দেওয়া হয় না, বা যেটাকে আমরা বলি নিয়ন্ত্রিত, যে জায়গাতে কোনো কিছু তোমার প্রয়োগ করা হয় না, সেখানে সবচেয়ে বেশি রোগ হয় এবং সবচেয়ে কম ফলন হয়। কাজে এইরকম একটা এক্সপেরিমেন্ট থেকে আমরা যেই তথ্যটা নিতে পারি, সেই তথ্যটা হচ্ছে শুধুমাত্র একটা পদ্ধতি ব্যবহার করলে কোনোভাবে আমরা
একটা রোগ মাঠে সম্পূর্ণভাবে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না, এবং সেটা যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটিও হয় তার পক্ষেও সম্ভব না। যদি আমরা শুধুমাত্র তোমার সিড ট্রিটমেন্ট করি তার পক্ষেও সম্ভব না। আমাদের একাধিক পদ্ধতি আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়। আমরা এই জায়গাতে দেখলাম যে সিড ট্রিটমেন্টের সাথে যদি ফাঙ্গিসাইড 2 বার অ্যাপ্লাই করা যায় 15 দিন পর পর, তাহলে এই রাইস ব্লাস্ট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। আমরা যদি শুধুমাত্র তোমার কেমিক্যাল অ্যাপ্লাই করি মাঠের মধ্যে, তাহলেও কিন্তু তোমার এই রোগটাকে এত ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। কাজেই আমরা আসলে আজকে শেষই করে দিলাম, এইভাবে শেষ করলাম যে আসলে আমাদের ফসলের মাঠে যে রোগগুলো থাকে সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একক মেথড হিসেবে কোনো মেথড আসলে খুব বেশি কার্যকরী না। কাজে আমরা বিভিন্ন মেথড গুলোর ভেতর থেকে আমরা মেথড গুলোকে সিলেক্ট করি, কখনো কখনো কালচারাল মেথড, কখনো কখনো ফিজিক্যাল মেথড, কখনো কখনো তোমার শেষ পর্যায়ে গিয়ে আমরা কেমিক্যাল মেথডটাকেও সিলেক্ট করে আমরা সেটাকে একটা কম্বিনেশন করে তারপরে যদি মাঠে অ্যাপ্লাই করি, এই মাঠে অ্যাপ্লিকেশনের ফলাফল গুলোকে যদি আমরা ধরে আমাদের কৃষককে আমরা অ্যাডভাইস করি, তাহলে সবচাইতে ভালো ডিজিজ ম্যানেজমেন্ট হয় এবং কম পরিমাণে কেমিক্যাল ব্যবহার হয়, বায়োলজিক্যাল এজেন্ট বেশি ব্যবহার করা হবে এবং ফিজিক্যাল বা কালচারাল মেথড বেশি ব্যবহার করা হবে। তাহলে আমাদের এনভায়রনমেন্টেরও ক্ষতি হবে না, ফলন বেশি হবে এবং কৃষকদের তোমার বেশি পরিমাণ লাভ হবে। এটাকেই বলা হয় তোমার ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। আমরা আমাদের ক্লাস শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ আর অ্যালাউড টু আস্ক মি ফর লাস্ট 5 minutes.